বিচারপতি ছিলেন কিছুদিন আগে, এখন তিনি বিজেপির কি তিনি কর্মী কি নেতা? তিনি কি আগামী দিনের এই রাজ্যের জন্য বিজেপির মনোনীত মুখ্যমন্ত্রী প্রার্থী, নাকি তিনি আগামী দিনে লোকসভার প্রার্থী এবং কেন্দ্রীয় সভায় যাবেন মন্ত্রী হয়ে? আমরা কিচ্ছু জানি না। তো তার মনে কি এ সমস্ত ভাবনা কাজ করছে না? করছে, এবং নিশ্চয় তিনি সে সমস্ত জানিয়েছেন। আজকে আমি কথা বলবো আপনাদের সঙ্গে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়ে। অনেক কথা হয়েছে। তৃণমূল কংগ্রেস দুর্বৃত্তদের দল একটা ভোটও দেবেন না তাদেরকে। তৃণমূলকে আজকে আপনারা এখানে শপথ নিয়ে যান যে তৃণমূল। অনেকেই অনেক কিছু তার সম্পর্কে জেনেছেন, আমরাও জেনেছি। তাকে নিয়ে লেখালেখি কম হচ্ছে না, সব হয়েছে। কিন্তু আমার শুধু কয়েকটা প্রশ্ন মাথার মধ্যে চাড়া দিচ্ছে, সেই প্রশ্নের উত্তরটা আমি পাচ্ছি না। সেটা নিয়েই আজকে বলবো যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বিজেপি দলের দায় নাকি সম্পদ? নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখছেন জিভিস এক্সপ্রেশনস। আপনারা যাদের দেখছেন তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা রইল, এবং আপনারা যারা কমেন্ট করছেন তাদের অনেককেই আমি উত্তর দিই। কারুকে হয়তো উত্তর দিতে পারি না, তবুও আপনারা কমেন্ট করুন, আমি চাই, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যেটা বলছি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ছিলেন বিচারপতি, হাইকোর্টের বিচারপতি। আমরা তাই রায় দেখেছি, এবং তিনি নিজেকে একজন সত্যনিষ্ঠ মানুষ বলে সকলের সামনে প্রমাণ করেছিলেন। এটা নিয়ে কোনো ভুল নেই, কোনো দ্বিধা নেই। প্রত্যেকেই জানতাম যে তার সততা নিয়ে তিনি থাকবেন, এবং তিনি তার সততা নিয়ে যে যে বিচার করেছেন এবং যা যা মন্তব্য করেছেন তার মধ্যে অনেক রাজনৈতিক মন্তব্য সমস্ত ভেতরে ঢুকানো ছিল। বলা যেতে পারে বরং তার বিচারটা সমস্ত একটা রাজনীতির মোড়কে দেওয়া হয়েছে অনেক সময়। তবুও আমরা যারা সাধারণ মানুষ, যারা সাধারণ পাঠক, দর্শক, সাধারণ ভোটার, নাগরিক ভারতে, তারা ভেবেছি একটা সৎ মানুষ এসেছেন। কিন্তু এটা আমরা ভাবিনি যে ভারতবর্ষের আইনটা যদি ঠিকভাবে প্রয়োগ করা যায় তাহলে তো সৎভাবেই প্রয়োগ করার কথা। এই ভারতবর্ষে কৃষ্ণা আইয়ারের মতন আমরা দেখেছি বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি। আমরা বর্তমান যিনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ডিওয়াই চন্দ্রচূড়, তাকেও দেখছি। লীলা শেঠ, তার মতন মহিলা বিচারপতি আমরা দেখেছি। তারা কি সততার দিক থেকে কোনো অংশে খাটো ছিলেন, নাকি অনেক ওপরে ছিলেন? এই যে লীলা শেঠ, যে নির্ভয়া মামলা হয়েছিল, তারপরে আইন যখন পরিবর্তন হয়, কিভাবে হবে, কতটা হবে, কেমন ভাবে হবে, লীলা শেঠ তার ছিলেন সেই নতুন আইনের অন্যতম রূপকার। তিনি যে অসাধারণ সমস্ত কথা লিখেছেন, তার মনের কথা এবং তার অভিজ্ঞানের কথা, আমি অভিজ্ঞান বলছি, তার মধ্যে কিন্তু কোনো রাজনীতির কথা নেই। সেভাবে রাজনীতির কথা নেই, সমাজনীতির কথা আছে। দলীয় রাজনীতির ঊর্ধ্বে গিয়ে তিনি এ সমস্ত লিখতে পারেন বলে এই রকম মানুষরা, কৃষ্ণা আইয়ার মতন বা লীলা শেঠের মতো মানুষরা আমাদের কাছে চিরজীবনের কাছে নমস্য হয়ে থাকেন। তারা ভগবান হতে চান না। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সবার কাছে ভগবান হয়ে গিয়েছিলেন। সবচেয়ে সমস্যা হচ্ছে এটাই, সেই দেবতা কোথায় গেলেন এবং তিনি কি কি কথা বলছেন, সেই নিয়েই সমস্যা। সমস্যাটা কেন? কারণ তাকে এই সমস্ত বিষয় নিয়ে অনেক কিছু কথা বলতে হচ্ছে। তিনি কেন ভারতীয় জনতা পার্টিতে গেলেন তাই নিয়ে তাকে সাফাই দিতে হচ্ছে। সাফাই দিয়ে তিনি কি বলছেন? একটা জায়গায় ভীষণ রকমের অপ্রস্তুত হচ্ছেন তিনি। বারবার তার সামনে প্রশ্ন করা হচ্ছে, এতদিন যে মামলা করলেন, যারা তাকে ভগবান বলে পুজো করলো, সেই সমস্ত রাস্তায় পড়ে থাকা ছেলেমেয়েগুলো এখন কোথায় যাবে, তারা কার কাছে যাবে? তিনি তো এমন একটা ধারণা তৈরি করে দিয়েছিলেন, এই পারসেপশন করে দিয়েছিলেন, তার কাছে গেলেই উদ্ধার।
ব্যাস, তার কাছে মাথা নত করলেই পরিত্রাণ। পরিত্রাণায় সাধুরাং বিনাশায় চ দুষ্কৃতাং। যত দুষ্কৃতি সব বিনাশ হবে এবং যত সাধু পুরুষ তাদের সমস্ত তিনি এবারে নতুন ভাবে মূল্যায়ন করবেন। কই, কিছুই তো হলো না। যারা রাস্তায় পড়ে থাকার পড়েই থাকলো, তিনি বরং অন্য পথে হাঁটলেন। কোন পথে হাঁটলেন? রাজা হওয়ার পথে হাঁটলেন। এবং এরপরে মানুষ তো মেলাবে তার সঙ্গে তার আজকের দিনের যে রাজনীতি, তা তো মেলাবে। তিনি তো সব মামলার বিচার করেন না, এবং বহুদিন আগে থেকেই তিনি নাকি এই চাকরির ব্যাপারে যে দুর্নীতি, চাকরির দুর্নীতি যে মামলা সমলা, বিশেষ করে শিক্ষকদের, তা তিনি ছেড়ে দিয়েছিলেন। কেননা এটা তার হাতে নেই, এটা ঠিক করেন প্রধান বিচারপতি। তাকে এতদিন ধরে যারা ভগবান ভগবান বলে চিৎকার করলো, তাদের কাছে তিনি এই কথাটা কেন বললেন না যে তিনি ভগবান নন, ভগবান হচ্ছেন হাইকোর্টের প্রধান বিচারপতি? তিনি তো সেটা হজম করে নিলেন। এই হজম করাটা বড্ড অস্বস্তির কারণ হচ্ছে আমাদের এখন বদ হজম হয়ে যাচ্ছে, তাই না? আর যা যা প্রশ্নের উত্তর দিচ্ছেন সব কথাই অদ্ভুত। সেই জন্যই বলছি, এই সমস্ত উত্তর যদি মানুষের কাছে আসে, সেগুলো তো আবার নতুন নতুন প্রশ্নের জন্ম দেবে। তখন কি এই প্রশ্নটাই আরো বড় হয়ে উঠবে না যে তিনি বিজেপির কাছে দায় নাকি সম্পদ? শুনুন তিনি কি বললেন। তিনি বললেন তিনি ভারতীয় জনতা পার্টিতে যাবেন, তিনি রাজনীতি করবেন। করতে পারেন, তার জন্য তো আর কয়েকদিন তার চাকরি ছিল, চাকরি ছাড়তে পারতেন। একটা কুলিং অফ পিরিয়ড দিতেন 6 মাসের, যে 6 মাস কিছু করব না, যাতে লোকের মধ্যে থেকে যে হোমিওপ্যাথি করলে হয় না, বলে অনেকে যে পুরনো যা যা শরীরের মধ্যে বিষ ঢুকেছে সেগুলো বের করতে হবে, তিনি বের করতে পারতেন। তারপরে তিনি রাজনীতিতে নামতেন। তিনি করলেন না। তার ভীষণ তাড়া, কারণ সামনে লোকসভা নির্বাচন, তার সামনে নিশ্চয় টোপ ফেলা হয়েছে, লোকসভার প্রার্থী হবেন। তিনিও জানেন, বলছেন না, কারণ তার মনে যে আছে কিরকম ভাবে প্রকট ভাবে আছে। তিনি বারবার বলছেন তালপাতার সেফাই সঙ্গে তিনি যদি লড়াই করেন তিনি তারে লক্ষাধিক ভোটে হারাবেন। তিনি এত কথা জানলেন কি করে? কিন্তু কোনোদিন রাজনীতি করেননি। তিনি বামেদের সঙ্গে মিশেছেন, তার পরিবার বামেদের রাজনীতি করত, তিনি করেননি। এই যে তিনি বলছেন বামেদের ডগমা আছে বলে তিনি বিজেপিতে গেলেন, কি সাফাই দিচ্ছেন যে বিজেপিতে নাকি সেটা নেই? মনে হচ্ছে তাই। বিজেপিতে যা ডগমা আছে তিনি খুব ভালো রকম জানেন। বিজেপি হচ্ছে চূড়ান্ত রেজিমেন্টের একটা পার্টি, ওপর থেকে নামতে হবে হায়ারার্কি। সেই মোদি থেকে অমিত শাহ থেকে জেপি নাড্ডা, শুভেন্দু, সুকান্ত, অমুক তুসুক দুনিয়া, তাকে একবার ডাইনে একবার বাঁয়ে তাকাতে হবে তিনি কি বলছেন তা জানবার জন্য। তিনি কি প্রশ্ন করবেন, সেই প্রশ্নটা ঠিক হবে কিনা জানবার জন্য। এই তিনি আবার বলছেন তাকে কোনো আপোষ করতে হবে না, কারণ তিনি আপোষের সঙ্গে কি বোঝাচ্ছেন যে আপোষ মানে হচ্ছে নাকি অন্যায়ের সঙ্গে আপোষ। এটা কিরকম বালখিল্যের মতো কথা হচ্ছে না? অন্যায় তিনি তুলনা দিচ্ছেন তৃণমূলের চেয়ে বিজেপি অনেক ভালো, অনেক বেশ ভালো। কেন? বিজেপির মধ্যে করাপশন কি কম? তিনি বলছেন এদের মতন ছ্যাঁচড়া নয়, চোর ছ্যাঁচড়া নয়। তিনি ব্যাপন তদন্তটাকে কি বলেন? তিনি বিলকিস নিয়ে কি বলবেন? তিনি ব্রিজভূষণ নিয়ে কি বলবেন? সাক্ষী মালিকের হয়ে তিনি কি কথা বলবেন কি বলবেন না? আসলে তিনি বহুদিন আগে থেকেই স্থির করে নিয়েছেন তিনি বিজেপিতে যাবেন এবং তিনি মন্ত্রী হবেন এবং তারপরে তিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হবেন। কারণ বিজেপির হাতে কোনো মুখ্যমন্ত্রীর সেই রকম ধরনের মুখ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক দোষ আছে, এই দিয়ে কোনো ভুল নেই। তিনি এমন এমন মানে যাকে বলা হয় পারিষদ দিয়ে 4-5টা ঘিরে রেখেছেন, সেই পারিষদটা তাকে ডুবিয়েছে। কিন্তু তার মানে বিজেপির মুখ আছে এই রাজ্যে। বিজেপির যারা যারা আছেন তারা তো তৃণমূল থেকেই আসা। শুভেন্দু অতি ভালো হয়ে গেলেন তার কাছে, হতে পারে এটা তার পারসেপশন, কিন্তু মানুষের পারসেপশন কি?
মানুষের তো অন্য রকমের ধারণা আছে, সেই ধারণা তিনি কি বলবেন? মোটমাট তাকে এদের সবার মন জুগিয়ে চলতে হবে, যেটা তার কাছে আপোষ নয়। তিনি বিলকিস নিয়ে কিছু বলবেন না, কারণ সেটা কোনো আপোষ নয়। তিনি ইলেকটোরাল বন্ড নিয়ে কিছু বলবেন না, কারণ সেটা আপোষ নয়। কারণ ইলেকটোরাল বন্ড নিয়ে এসবিআই পর্যন্ত সুপ্রিম কোর্টে বলছে আমাদের আরো কিছু সময় দেওয়া হোক, তারপরে আমরা জানাবো কোন পার্টি বা কে কোন পার্টিকে কত টাকা দিয়েছে। কেন লোকসভা নির্বাচনের পরে জানাতে হবে? কেন আগে জানাতে পারে না? তারা আগে জানালে বিপদ। কে কোন শিল্পপতি বা কোন দল বা কারা কোন গোষ্ঠী কোন দলকে কত টাকা দিয়েছে, বিশেষ করে বিজেপি, কারণ সবচেয়ে বেশি টাকা তো পেয়েছে বিজেপি, অজস্র টাকা, হাজার হাজার কোটি টাকা। কিভাবে পেয়েছে? কাদের কাছ থেকে পেয়েছে? যাদের কাছ থেকে পেয়েছে তারা কি ধোয়া তুলসী পাতা? তখন যদি তাকে জিজ্ঞাসা করা হয় তিনি কি বলবেন? তিনি তখন উত্তর দেবেন আইনজীবীর মতন, তিনি বিচারপতির মতন উত্তর দেবেন না, কারণ তাকে তার সেই দায়টা মানতে হবে না, এটা বোঝা গেল। কিন্তু তিনি যদি বলেন আপোষ করে চলতে হবে না, এটা একেবারেই ঠিক নয়, কারণ তিনি ইতিমধ্যেই আপোষ করে নিয়েছেন। তিনি আপোষ করে নিয়েছেন যে তিনি ধর্মের সঙ্গে থাকবেন। কোন ধর্ম? হিন্দুত্ববাদীদের ধর্ম। ধর্ম মানে তিনি বলছেন আমি মনে করি ওপরওয়ালা একজন আছেন। ওপরওয়ালা তো সবার থাকে, খ্রিস্টানদের থাকে, মুসলিমদের থাকে, পার্সিদের থাকে, সবার থাকে। কার থাকে না? ওপরওয়ালা বলতে কি বলছেন তিনি? সেই তিনি বলছেন গান্ধী না গডসে, তা নিয়ে তিনি ভেবে বলবেন। এখন তিনি উত্তর দিতে পাচ্ছেন না। এরপরেও বলতে হবে যে তিনি কোনো আপোষ করার কথা ভাবেননি, আপোষ নিয়েই তিনি এসেছেন। তিনি ভেবে বলবেন। আমাদের প্রধানমন্ত্রী মোদীজি যখন বলবেন না এইটা বলো, তিনি এটা বলবেন, আপোষ নয়। তিনি আপোষ করবেন না, তাকে বলা হবে এইটা এবারে বলো, তখন তিনি বলবেন। গান্ধী না গডসে যখন বলবেন প্রধানমন্ত্রী এইটা বলো, তখন তিনি বলবেন। ঠিক যেমন আপনাদের সবারই মনে আছে প্রজ্ঞা ঠাকুরের হয়েছিল। প্রজ্ঞা ঠাকুর খুব বড় বড় মানে যাকে বলে সাহস দেখিয়ে বলেছিল গডসে হচ্ছে সবচেয়ে বড়। গান্ধীকে একেবারে নকল গুলি দিয়ে আবার গুলি করলো। মোদীজি বললেন আমি ক্ষমা করব না। ক্ষমা না করেও তিনি কিন্তু যথারীতি লোকসভার সদস্য ছিলেন এই প্রজ্ঞা ঠাকুর। এখন সেই প্রজ্ঞা ঠাকুর কি বলছেন দেখুন। प्रकार से हमारे मानदंडों में कोई शब्द इस प्रकार से हो गया है जो मैं राजनीति में आई थी और उस समय अगर हुआ है तो उसके लिए अगर हमारे माननीय प्रधानमंत्री मोदी जी को ये कहना पड़ा कि मैं मन से माफ नहीं करूंगा, उसके लिए मैं पहले ही। অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপোষে অভ্যস্ত হয়েই এসেছেন। এই কথাটা তার একেবারেই মেনে নেওয়া যাচ্ছে না যে তিনি আপোষ করবেন না। তিনি আপোষ করেই এসেছেন। যেমনটি বহু লোক কংগ্রেস থেকেও আপোষ করে চলে যাচ্ছে বিজেপিতে। আজকে এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন।